সময়ের কাঁটা ঘূর্ণায়মান। সে ঘুরতে ঘুরতে সকালের সময় পেরিয়ে বিকালের দিকে গড়িয়েছে। তুর্যের মাথার চোটটা ততটা গাঢ় না হওয়ায় তাকে হাসপাতাল থেকে সসম্মানে রিলিজ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ একটা দিন পর্যবেক্ষণে থাকতে বলেছিল, কিন্তু তুর্য রাজি হয়নি। এই হাসপাতাল, এখানকার ঔষধ গন্ধ, এসব বরাবরই তার অপছন্দের তালিকায়। তাই একটু তড়িঘড়ি করেই হাসপাতাল ছেড়েছে ছেলেটা। তবে এর মধ্যে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে এতটা সময় তুর্যের জ্ঞান ফিরেছে, অথচ সে আরশের খোঁজ করেনি একবারও। তবে কি মাথায় চোট পাওয়ার কারণটাই ভুলে গেছি, নাকি মনে মনে বড়সড় কোনো পরিকল্পনা আঁটছি, ভেবে পাচ্ছি না আরুষ। ভয় আর বেচারা তুর্যের সম্মুখে একটা বারের জন্যও যায়নি। লুকিয়ে চুরিয়ে ছেঁকা খাওয়া প্রেমিকের মতো দূর থেকে দেখেছে স্যারকে। যদিও দু একবার সাহস করেছিল, ভেবেছিল একটা বার তুর্যের সাথে দেখা করে মাফ চেয়ে নেবে। তবে পরক্ষণই আবার ভয়ের সিদ্ধান্ত বদল করে ফেলেছে। বলা তো আর যায় না, পরে দেখা যাবে সে মাফ চাইতে তুর্যের কাছে গেল, আর তুর্য প্রতিশোধ নেওয়াতে তার মাথা ফাটিয়ে এই হাসপাতালেরই কোনো এক বিছানায় শুয়ে দিল। তখন কি হবে? তার থেকে কয়েকটা দিন যাক, তুর্য আরেকটু সুস্থ হোক এবং এই ঘটনাটাও কিছুটা ভুলুক, তারপর না হয় তার সম্মুখে যাওয়া যাবে। রাতের আধার ঘুরিয়েছে। দিনের উজ্জ্বল সূর্যটা বিদায় নিয়ে প্রকৃতিকে বিলিয়ে দিয়েছে আধারের মাঝে। ব্যস্ত শহরটা সেজে উঠেছে কৃত্রিম সোডিয়ামের আলোয়। তুর্য আধশোয়া হয়ে বসে রয়েছে নিজ কক্ষের বিছানায়। একটু পরপর আবার অধৈর্য ভঙ্গিতে দরজার পানে উকিঝুঁকি মেয়ে দেখছে পৃথা আসছে কি না। সেই যে মেয়েটা কক্ষ থেকে বেরোলো আর এলো না। হাসপাতালে তো নিজ পরিবারের জনগোষ্ঠীর কৃপায় বউয়ের মুখটা পর্যন্ত ভালোভাবে দেখার সুযোগ পায়নি তুর্য। তারপর এলো বাড়িতে, ভেবেছিল এখানে এসে অন্তত বউয়ের সাথে একান্তে সময় কাটানোর সুযোগ পাবে। গতকাল রাতে, অর্থাৎ মাথা ফাটার আগে পৃথার সাথে তার কথা বলার যতটুকু সৌভাগ্য হয়েছিল, তাতে সূর্য এতটুকু অন্তত বুঝেছিল পৃথার হৃদয়ে তার জন্য অনুভূতির সঞ্চার ঘটেছে। তবে তখন তাড়াহুড়োতে থাকায় এই বিষয়ে পৃথার সাথে আর কথা বাড়াতে পারেনি বেচারা। হন্তদন্ত হয়ে ছুটেছে জঙ্গলে, আর তারপর হাসপাতাল। তুর্যের জ্ঞান ফেরার পরে যখনই এই বিষয়টা আবার তার মাথায় হানা দিয়েছে, তখন থেকেই সে উতলা হয়ে উঠেছে পৃথার সাথে একটাবার একান্তে কথা বলার জন্য। সে যা ভেবেছে সেটাই সঠিক কিনা নিশ্চিত হতে দিশেহারা হয়ে উঠেছে তুর্যের হৃদয়। অথচ তার পরিবারও তাকে একটু শান্তিতে বউয়ের কাছে থাকতে দিচ্ছে না। আর বউ তো বউই, পাষাণ একটা মহিলা, যতই পারছে পালিয়ে বেড়াচ্ছে। তুর্যের ভাবনা চিন্তার মাঝেই পৃথা হাতে খাবারের প্লেট নিয়ে ঢুকলো কক্ষে। এগিয়ে গিয়ে প্লেটটা বিছানার উপর তুর্যের সম্মুখে রেখে বলল, খেয়ে নিন তাড়াতাড়ি, এরপর ওষুধ আছে আপনার। তুর্য একবার তাকালো খাবারের প্লেটের দিকে, পরক্ষণেই আবার দৃষ্টি ঘোরালো পৃথার পানে। বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, খাই দাও। পৃথা ভ্রু কুঁচকালো, কপালে ভাঁজ ফেলে বলল, কেন? আপনার হাতে কি হয়েছে? নিজের হাতে খেয়ে নিন। তুর্য ঠোঁট উল্টে দিল, বাচ্চাদের মতো করে বলল, আমি অসুস্থ বউ। পৃথার কুচকানো ভ্রুদয় আরও কুচকে এলো। আখেদয় ছোট ছোট করে বলল সে, মাথা ফেটেছে, হাত দুটো তো ঠিকঠাকই একদম সোজা লাঠির মতো আছে, তাহলে নিজের হাত দিয়ে খেতে সমস্যা কি? তুর্য চোখ মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে তুলল, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, এই অবস্থাতেও তুমি আমার সাথে এমন ব্যবহার করছো বউ। আমার মতো এক অবলা স্বামীর জন্য তোমার কি একটুও মায়া লাগছে না? এতটা ভাষণ তুমি কিভাবে হচ্ছ বউ? ওই সিনেমার নায়িকাদের মতো আমার অসুস্থতায় তোমার বুকটা কি একটুও কেঁপে কেঁপে উঠছে না? তুর্যের এমন অভিনয় মিশ্রিত বাক্য শ্রবণে বিরক্ত হলো পৃথা, আবার মায়াও লাগলো ভীষণ। যতই হোক তুর্য অসুস্থ, মাথা ফাটলেও সেটা তো অসুস্থতাই। কতটা রক্ত গতকাল তার মাথা থেকে গড়িয়েছে পৃথা স্বচক্ষে অবলোকন করেছে। ওই রক্তের কথা স্মরণে আসতে এবার সত্যিই মেয়েটার বুক কেঁপে উঠল।
প্রিয় পুরুষের জন্য হৃদয় হাহাকার করে উঠল। আর পৃথা না করতে পারল না তুর্যের মুখের উপরে। যদিও এভাবে হুট করে একজন পুরুষকে খাইয়ে দিতেই অস্বস্তি বোধ হচ্ছে মেয়েটার, তবুও হাত বাড়িয়ে সে খাবারের প্লেটটা হাতে তুলে নিল। কিছুটা ইতস্তত করে বলল, আসুন, খাইয়ে দিচ্ছি। তুর্যের ওষ্ঠে হাসি ফুটে উঠল। পৃথার পানে একটু এগিয়ে বসল সে। খুশিতে গদগদ হয়ে বলল, দাও, তাড়াতাড়ি খাইয়ে দাও বউ। পৃথা কোনো বিরক্তি করল না। ছোট ছোট লোকমা করে চুপচাপ খাইয়ে দিতে শুরু করলো তুর্যকে। তুর্য ভদ্র বাচ্চাদের মতো খেয়ে নিতে লাগলো বউয়ের হাতে। আবার মাঝে মাঝে পৃথাকে খাওয়ার আদেশও দিল। পৃথা হাসল। হৃদয়ের কোণে এক মুঠো প্রশান্তির স্থান দিয়ে সেও খেতে শুরু করলো তুর্যের সাথে সাথে। সময় গড়ানো কিছুটা, যদিও এখনও তেমন রাত নয়। ঘড়ির কাঁটায় টিকটিক করে জানান দিচ্ছে কেবল রাত্রি 9টা। চারিদিকটা এখনো দিনের আলোর ন্যায় কোলাহলে পরিপূর্ণ। পৃথা তুর্যকে খাইয়ে দাইয়ে ওষুধ খেতে বলে তখন প্লেট নিয়ে চলে গিয়েছিল নিচে। সবটা গুছিয়ে সকলের সাথে একটু আড্ডা দিয়ে কেবলই ফিরেছে আবার কক্ষে। দরজা গলিয়ে কক্ষের ভেতর ঢুকতেই দেখতে পেল তুর্য চোখ বন্ধ করে শুয়ে আছে। হয়তো ঘুমিয়ে পড়েছি। পৃথা একটু শব্দও করল না। নিঃশব্দে এগিয়ে গেল তুর্যের পানে, বসলো তার পাশে। কি সুশৃঙ্খলা লাগছে এই পুরুষের ঘুমন্ত মুখটা, যেন কোনো নিষ্পাপ বাচ্চা ঘুমিয়ে আছে। অথচ জেগে থাকলে ব্রিটিশগিরিতে সকলকে হার মানিয়ে ফেলে। মুখ থেকে সারাক্ষণ বুলেটের ন্যায় লাজ লজ্জাহীন বাক্য ছুটতেই থাকে। পৃথা হাসল স্বামীর ঘুমন্ত মুখশ্রী দর্শনে। কেন যেন ভীষণ ইচ্ছে হলো হাত বাড়িয়ে প্রিয় পুরুষটির গাল দুটো একটু ছুঁয়ে দিতে। সর্বদা লজ্জায় নিজের ইচ্ছেকে দমন করলেও আজ আর তেমনটা করল না। নিজের উষ্ণ হাত দ্বারা স্পর্শ করল তুর্যের এক গান। সাথে সাথেই যেন ঝনকার তুলল মেয়েটার হৃদয়ে। বিদ্যুৎ খেলে গেল সর্বাঙ্গ জুড়ে। তবুও পৃথা নিজের হাত সরিয়ে নিল না। আলতোভাবে স্পর্শ করতে শুরু করলো স্বামীর পুরোটা মুখ জুড়ে। হঠাৎ করেই তার স্মরণে এলো সেই দিনের কথা। একটা চুমোর জন্য সেই দিন কতই না পাগলামি করেছিল তুর্য। পৃথার হৃদয় অদ্ভুত অনুভূতি জাগ্রত হলো। ইচ্ছে হলো একবার তুর্যকে একটা চুমো দিয়েই দিতে। মস্তিষ্ক তার এই ইচ্ছের বিরোধিতা করলেও হৃদয় সায় জানালো। পৃথার হৃদয় স্পষ্টভাবে বলল, তুর্য তার স্বামী। একজন স্বামীকে তার স্ত্রীর জন্য দিতেই পারে, তাতে দোষের তো কিছু নেই। তাছাড়া ছেলেটা এখন ঘুমিয়ে আছে, চুমু দিলেও টের পাবে না। পৃথা আর তেমন ভাবল না। নিজের ইচ্ছেকে পরিণতি দিতে একটু ঝুঁকে ওষ্ঠ ছোঁয়ালো তুর্যের কপালে। ঠিক তখনই ধপ করে চোখ মেললে তাকালো তুর্য। হকচকিয়ে উঠল পৃথা। তড়িৎ গতিতে ছিটকে দূরে সরে গেল। মুহূর্তেই লজ্জায় রক্তিম আভা ছড়িয়ে পড়ল তার চোখ মুখ জুড়ে। ইস, এই পুরুষই ঠিক এখনই চোখ মেলে তাকাতে হলো। আর একটু পর চোখ খুলে কি হতো? লজ্জা, সংকোচ, ভয়ে হাঁসফাঁস করে উঠল পৃথা। ইচ্ছে হলো এখনই ছুটে পালাতে, আর সে করলেও তাই। তুর্য কিছু বুঝে ওঠার আগেই এক দৌড়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। আর এদিকে বেচারা তুর্য চরম বিস্ময় আর বিরক্তিতে বেহুশির মতো পড়ে রয়েছে বিছানাতে। এতক্ষণে সে জেগিয়েছিল শুধুমাত্র বউয়ের মতিগতি বোঝার জন্য। একটু ঘুমের ভান ধরে পড়েছিল। তারপর বউ যা শুরু করলো, রীতিমতো তার ধৈর্য ও সহ্য ক্ষমতার বাঁধ ভেঙে দিচ্ছিল। তারপরও বহু কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে সে চোখ বন্ধ করে পড়েছিল শুধুমাত্র বউয়ের একটু ভালোবাসা পেতে। কিন্তু তাও শেষ পর্যন্ত আর পারল না। পৃথার নরম অস্থির স্পর্শ পেতেই আপনা আপনি খুলে গেল চোখ দুটো। কেন খুলল? এই মুহূর্তে নিজের চোখের ওপর নিজেরই বেজায় বিরক্ত তুর্য ইচ্ছে তো করছে থাপ্পড় মেরে নিজের চোখ দুটো নিজেই খুলে নিতে। কি হতো আর কিছুক্ষণ পর চোখ দুটো খুললে? তাহলে হয়তো বউয়ের ওষ্ঠের আরও 2-4টা চুমু কপালে চুটত। তুর্য দাঁতে দাঁত চাপল, কটমট করে বলল, আগে ভাবতাম পৃথিবীতে বসবাসকারী মানুষগুলোই আমার শত্রু, কিন্তু না, এখন দেখছি নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আরও বড় শত্রু। বেঈমান অঙ্গ প্রত্যঙ্গ
আমার খাস আমার পড়িস, আবার আমার সাথে নিমুখারামি করছিস। রাত 12টার অধিক। বাড়ির মানুষ ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে প্রায় সবাই। চারিদিকটাও ধীরে ধীরে নীরব নিস্তব্ধ হয়ে পড়েছে। সন্ধ্যায় শহরের বুকে প্রজ্বলিত হওয়া আলোকগুলো এখন নিভে গেছে অনেকটা। তুর্য অস্থির ভঙ্গিতে পায়চারি করছে নিজ কক্ষে। পৃথা এখনও ঘরে ফিরেনি। সেই যে লজ্জায় কক্ষ থেকে দৌড়ে পালালো, আর তার দেখা নেই। তুর্য আরও কিছুটা সময় নিয়ে অপেক্ষা করল পৃথার। শেষে অধৈর্য হয়ে নিজেই বেরিয়ে পড়ল কক্ষ থেকে। আশেপাশে একবার দৃষ্টি ঘুরিয়ে পা বাড়ালো ইরার কক্ষের পানে। বাড়িতে বসবাসকারী পুরুষদের কক্ষে তো আর যাবে না মেয়েটা। আর অন্যান্য যারা আছে ইরা ব্যতীত বাকি সবাই জোড়ায় জোড়ায় কপট কপটি, তাদের কক্ষেও যাওয়া সম্ভব নয়। তাহলে পৃথা ইরার কক্ষেই আছে। তুর্য গিয়ে দাঁড়ালো ইরার কক্ষের সম্মুখে। হাত উঠিয়ে আলতোভাবে টোকা দিল কক্ষের দ্বারে। প্রথমবারে দরজা না খুললেও দ্বিতীয়বারে দরজা খুলল ইরা। সম্মুখে না টেকিয়ে বিরক্তি ভরা কণ্ঠে বলল, এত রাতে কি সমস্যা? তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ইরার পানে। থমথমে কণ্ঠে বলল, তোর ভাবি তোর কাছে। তুর্যের কণ্ঠস্বর শ্রবণেই কেঁপে উঠল ইরা। একটু আগে চোখ জুড়ে থাকা ঘুম ঘুম ভাবটা উবে গেল নিমেষেই। চোখ বড় বড় করে সে তাকালো তুর্যের পানে। আমতা আমতা করে বলল, জি ভাইয়া, তখন এসেছিল, পরে ঘুমিয়ে পড়েছে। অনেক ডাকাডাকির পরও ওঠেনি। থামলো ইরা, আবার বলল, আমি এখনই তুলে দিচ্ছি ভাবিকে, একটু দাঁড়াও। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। থমথমে কণ্ঠে বলল, তার প্রয়োজন নেই, তুই শুধু দরজা থেকে সরে দাঁড়া। তুর্যের আদেশ আসতেই ইরা দরজা থেকে সরে দাঁড়ালো। তুর্য আর সময় নষ্ট না করে লম্বা লম্বা কদমে কক্ষের ভিতরে ঢুকে পড়ল। বিছানার কাছে গিয়ে খুব সাবধানে কোলে তুলে নিল পৃথাকে, যাতে তার ঘুম না ভাঙে। অতঃপর বউয়ের ঘুমন্ত মুখশ্রীর পানে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, কোথায় আমি অসুস্থ তাই বউ সেবা করবে তা না, এই রাত বিরাতে বউকে কোলে নিয়ে আমার দৌড়াদৌড়ি করতে হচ্ছে। ভোরের আলো ফুটেছে। রাতের নীরবতায় ঢাকা শহরটা একটু একটু করে ব্যস্ত হয়ে পড়তে শুরু করেছে। যানবাহনের টুকটাক প্যাপ ও ধ্বনি ভেসে আসছে ইতিমধ্যেই। পৃথা নিশ্চিন্ত চিত্তেই ঘুমাচ্ছিল এখনো। তবে তার এই সুখের ঘুমে হঠাৎ ভাটা পড়ল এক অদ্ভুত আওয়াজে। কেমন ধ্রিম ধ্রিম করে কানের কাছে বেজে যাচ্ছে আওয়াজটা। পৃথার ঘুম ভাঙল, তবে সে চোখ খুলল না। আঁখে দর বন্ধ রেখেই বোঝার চেষ্টা করলো ওই আওয়াজের উৎসটা। এ কি, শুধু যে আওয়াজ আসছে তা তো নয়, একটু পরপর তার মাথাটাও কেঁপে কেঁপে উঠছে। তবে কি শহরে ভূমিকম্প শুরু হয়েছে? হতেই পারে, ঢাকা তো ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে অন্যতম। পৃথার হৃদয় কাঁপল। এই ভূমিকম্পের মতো দুর্যোগের সময় কিনা সে মরার মতো ঘুমাচ্ছে। বাড়ির মানুষজনের কি অবস্থা কে জানে। ধপ করে চোখ জোড়া খুলে ফেলল মেয়েটা। তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে উঠতে গিয়ে অনুভব করলো সে উঠতে পারছে না। কারো শক্তপোক্ত হাতের বাঁধনে বাধা পড়ে রয়েছে তার ছোটখাটো দেহটা। পৃথা চমকালো। তড়িৎ গতিতে মাথা তুলে সম্মুখ পানে তাকাতেই চোখের সম্মুখে ভেসে উঠল তুর্যের ঘুমন্ত মুখশ্রী। মেয়েটা দ্বিতীয় দফায় আবারও চমকালো। এ কি, সে এই কক্ষে তুর্যের নিকট কিভাবে এলো? তার স্পষ্ট মনে আছে গতরাতে সে ইরার সাথে ইরার কক্ষে ঘুমিয়েছিল। তবে কি তুর্য তার ঘুমের মধ্যে গিয়ে এখানে নিয়ে এসেছে? আসতেই পারে, এর দ্বারা কোনো কিছুই অসম্ভব তো নয়। লজ্জাহীন ব্রিটিশ পুরুষ একটা। পৃথার আকাশ পাতাল ভাবনার মধ্যেই হঠাৎ খেয়াল এলো একটু আগের ড্রিম ড্রিম আওয়াজটার কথা। ওই আওয়াজটা তাহলে কোথা থেকে আসছিল? মেয়েটা সরু দৃষ্টিতে তাকালো তুর্যের বক্ষপানে। নিঃশ্বাসের সাথে কেমন ওঠানামা করছে ছেলেটার বক্ষস্থল। তবে কি এই ড্রিম ড্রিম আওয়াজটাও এখান থেকেই আসছিল? পৃথা কৌতূহল বশত আবারও মাথা রাখলো তুর্যের বক্ষে। কান পেতে শুনল স্বামীর হৃদস্পন্দনের শব্দ। সাথে সাথে লজ্জায় লাল হয়ে গেল মেয়েটার মুখশ্রী। ওই ড্রিম ড্রিম আওয়াজটা এখান থেকে, অর্থাৎ তুর্যের বক্ষ থেকে আসছিল। আর সে কিনা ভেবে বসেছিল, একদম ভূমিকম্প পর্যন্ত চলে গিয়েছিল। পৃথা আর উঠল না তুর্যের বক্ষ থেকে।
মাথা এলিয়ে গভীরভাবে মনোযোগের সাথে শুনতে শুরু করলো স্বামীর হৃদস্পন্দনের আওয়াজ। হঠাৎ মেয়েটা স্মরণে এলো গতকাল রাতের চুমুর ব্যাপারটা। ওই চুমু খেয়ে তো পালিয়েছিল সে। পৃথার লজ্জা বাড়ল আরও। লাজে আড়ষ্ট হয়ে তুর্যের বক্ষ থেকে মাথা তুলল। এখনই তাকে পালাতে হবে এখান থেকে, নয়তো একবার তুর্যের ঘুম ভাঙলে তাকে লজ্জায় মাটির মধ্যে ঢুকে যেতে হবে। পৃথা আস্তে ধীরে নিজের কোমর থেকে তুর্যের হাতটা সরাতে চাইল। তা তো পারলই না, উল্টো তুর্য আরো শক্ত করে কোমর চেপে ধরল পৃথার। ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি সমস্যা কি? সকাল সকাল এমন যুদ্ধ লাগাইছো কেন? ঘুমোতে দাও একটু। পৃথা ভরকালো, সাথে অপ্রস্তুত হলো বেশ। এই লোকটার ঘুম কি সর্বদা সঠিক সময় ভেঙে যায়? কাল কত সাহস করে, কতটা অনুভূতি নিয়ে একটা চুমু খেতে গিয়েছিল, ঠিক তখনই ঘুমটা ভেঙে যায় এই ব্রিটিশ লোকটার। আবার আজ এখনও তেমনটাই ঘটল। পৃথা নিজেকে তুর্যের বাঁধন থেকে ছাড়িয়ে পালানোর পরে ঘুমটা ভাঙলে কি সমস্যা হতো? তা না, মেয়েটা তুর্যের কথাকে উপেক্ষা করে আবারও নিজেকে মুক্ত করতে উদ্যত হলো। হাঁসফাঁস করে বলল, আপনি যতক্ষণ ইচ্ছে ঘুমান, আমাকে তো উঠতে দিন। তুর্য নিজের চক্ষুটায় বন্ধ রেখে জবাব দিল, আমি যতক্ষণ না উঠবো তুমিও ততক্ষণ উঠবে না, সুতরাং চুপচাপ আমার বুকে শুয়ে থাকো। পৃথা অবাক হলো, কপাল কুঁচকে বলল, এ কেমন কথা? আর তাছাড়া আমার কাজ আছে, ছাড়ুন আমাকে। তুর্য তৎক্ষণাৎ উত্তর দিল না কোনো। একটু সময় নিয়ে হুট করে পৃথাকে জাপটে ধরে ঘুরিয়ে নিল। নিজেদের অবস্থার পরিবর্তন ঘটিয়ে নিজের শরীরটা ছেড়ে দিল পৃথার শরীরের ওপরে। মুখ গুজল মেয়েটার ঘাড়ে, ঘোর লাগা কণ্ঠে বলল, তোমার সব কাজ এখন আমার সাথে, আমি ব্যতীত তোমার কোনো কাজ নেই। আকস্মিক তুর্যের এমন প্রকার স্পর্শে কেঁপে উঠল পৃথা। ছেলেটার উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া ঘাড়ে পড়তেই শিরশিরিয়ে উঠল সর্বাঙ্গ জুড়ে। তবে এই অনুভূতি দীর্ঘস্থায়ী হলো না খুব বেশিক্ষণ। তার আগেই চেঁচিয়ে উঠল মেয়েটা, গলা বাড়িয়ে বলল, আল্লাহ গো, এটা হাতি নাকি মানুষ? এই, আপনার এই হাতির মতো দেহ সরান আমার উপর থেকে, নয়তো আমার চ্যাপটা হয়ে যেতে সময় লাগবে না বেশি। তুর্য শুনল পৃথার কথা, কুট করে একটা কামড় বসিয়ে দিল মেয়েটার ঘাড়ে। অতঃপর সে স্থানে নাক ঘষতে ঘষতে বলল, আমার ভার বহন করার অভ্যাস করে নাও জান, এরপর থেকে এই বাড়ি তোমাকে বয়ে বেড়াতে হবে সারা জীবন। পৃথার কান গরম হলো। ছি, কি নির্লজ্জ কথাবার্তা! এই লোকের মুখে কি কিছুই আটকায় না? পৃথা নিজের দুই হাত দিয়ে তুর্যকে সরিয়ে দিতে চাইল। কপট রাগ দেখিয়ে বলল, অসভ্য নির্লজ্জ পুরুষ একটা, উঠুন আমার উপর থেকে। তুর্য পৃথার ঘাড় থেকে মাথা তুলল। প্রিয়তমা স্ত্রীর মুখের পানে তাকিয়ে হুট করে বলল, ভালোবাসি বউ। পৃথা থমকালো। হৃদয় এক অজানা প্রশান্তি অনুভব করলো যেন। এর আগেও দু একবার এই মানুষের কণ্ঠে ভালোবাসি শব্দটা শুনেছে পৃথা, তবে এমন অনুভূতি হয়নি কখনো। তাহলে আজ কেন হলো? সেও তুর্যকে ভালোবাসে বলে? হয়তো তাই। পৃথা আর চোখে তাকালো তুর্যের পানে, মৃদু কণ্ঠে বলল, ধন্যবাদ। তুর্য ভ্রু কুঁচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, ভালোবাসি বললে ধন্যবাদ দিতে হয়? পৃথা ঠোঁট টিপে হাসলো, এদিক ওদিক চোখ ঘুরিয়ে বলল, সবকিছুর উত্তর দেওয়ার জন্য একটা সঠিক সময় প্রয়োজন। সেই সঠিক সময়টা কবে আসবে? অতি শীঘ্রই। তুর্য হাসলো, একটু ঝুঁকে গেল পৃথার পানে। মেয়েটার ওষ্ঠের নিকট নিজের ওষ্ঠ নিয়ে মৃদু কণ্ঠে বলল, আমি অপেক্ষায় রইলাম, তবে এখন আমার একটা চুমু প্রাপ্য। তাছাড়া কাল রাতের একটা ধার বাকিরও ব্যাপার আছে তো। পৃথা আড়ষ্ট হলো। সে ঠিক জানতো এই লোক ঘুম থেকে উঠে গতকালকের বিষয় নিয়ে নাড়াচাড়া শুরু করবে। পৃথা ইতস্তত করলো, আমতা আমতা করে বলল, একদম না, আপনার বাসি মুখে একদম উল্টোপাল্টা কাজ করার চেষ্টা করবেন না। তুর্যের মুখশ্রী থমথমে আকার ধারণ করলো, বেশ গুরুত্বের সাথে বলল, চুমু খাওয়ার ক্ষেত্রে আমি ওই বাসি টাসি মানতে পারবো না। সকাল বিকাল দুপুর
যখন ইচ্ছে আমি আমার বউকে চুমু খাবো। কথাটা বলেই তুর্য আরেকটু এগিয়ে গেল পৃথার ওষ্ঠের পানে। দুজনের ওষ্ঠ যখন প্রায় ছুঁই ছুঁই, তখন হুট করেই পৃথা দুহাতে চেপে ধরল নিজের ওষ্ঠ। কপট রাগ দেখিয়ে বলল, একদম অসভ্যতম করার চেষ্টা করবেন না। তুর্য মুখ ফুরালো, থমথমে কণ্ঠে বলল, ঠিক আছে, চুমু খাবো না। তোমাকে চুমু খেতে আমার বয়ে গেছে। আমি শুধুমাত্র গতকালের দারবাকিটা শোধ করতে চাইছিলাম, এই যা। পৃথা মুখে হাত রেখেই জবাব দিল, আপনার ধারবাকি শোধ করার দরকার নেই। সরুন, সরুন আমার ওপর থেকে। তুর্য আর বিরক্তি করল না, থমথমে মুখ নিয়ে উঠে বসলো পৃথার উপর থেকে। মেয়েটা যেন এতক্ষণে হাফ ছেড়ে বাঁচল। ওষ্ঠ থেকে হাত সরিয়ে উঠে বসলো সে। আর এটাই ছিল তার চরম ভুল। পৃথা উঠে বসতেই তাকে ঝাপটে ধরল তুর্য। নিজের দুহাত দ্বারা মেয়েটার দুহাত শক্ত করে ধরে বলল, এবার চুমু না খেয়ে যাবে কই তুমি বউ? পৃথা হকচকালো, চোখ বড় বড় করে বলতে চাইলো কিছু একটা, কিন্তু সে সময় পেল না বেচারি। তার আগেই তুর্য শব্দ করে বাচ্চাদের নেয় এলো পাথারে চুমো খেতে শুরু করলো পৃথার মুখ জুড়ে। মেয়েটা অতিষ্ঠ হয়ে উঠল মুহূর্তেই। একে তো ওই শক্তপোক্ত বলিষ্ঠ দেহ দ্বারা তুর্য তাকে ঝাপটে ধরিয়াছে, তার মধ্যে মুখটাকেও শান্তি দিচ্ছে না। চেঁচিয়ে উঠল পৃথা, গলা বাড়িয়ে বলল, অসভ্য নির্লজ্জ পুরুষ, ছাড়ুন আমাকে। তুর্য ছাড়ল না, উল্টো পৃথার মুখ বন্ধ করতে এবার বেচারির নরম কোমর ওষ্ঠ দুটো দখল করে নিল নিজ ওষ্ঠ দ্বারা। বিন্দু মাত্র সময় ব্যয় না করে পরম যত্নে শুষে নিতে শুরু করলো সে ওষ্ঠের মধুসূধা। চরম উন্মাদনায় নিজ ওষ্ঠের প্রবল ঘর্ষণে দিশেহারা করে তুলল পৃথাকে। শিউরে উঠল মেয়েটা, কেঁপে উঠল তার বক্ষস্থলে। এই প্রথম কোনো পুরুষ এতটা গভীরভাবে ছুঁয়ে দিয়েছে ওর ওষ্ঠ। হৃদয় কেমন অদ্ভুত এক অনুভূতির সঞ্চার হলো। এই কেমন অনুভূতি, এই কেমন অদ্ভুত ভালো লাগা। ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল পৃথা। পরম আবেশে চোখ জোড়া বন্ধ করে নিজেও সায় জানালো তুর্যের কার্যে। সময় গড়ালো, সকালের সময়টা কেটে দুপুরের দিকে পা বাড়াতে শুরু করেছে ইতিমধ্যে। সূর্যটাও তার প্রখরতা ছড়িয়ে মাথার ওপর চলে এসেছে প্রায়, অথচ আরুষের দেখা নেই কোনো। সেই জঙ্গলে জ্ঞান হারাবার আগে আরুষকে দেখেছিল তুর্য, তারপর আর একটিবারের জন্য দেখা পাওয়া যায়নি ছেলেটার। তুর্য ঠিক বুঝতে পারছি ভয়ে বেচারা তার সম্মুখে আসছে না, তাই বলে তো আর কাজের প্রতি গাফলতি করা যাবে না। ওই জঙ্গলে তারপর কি হলো, ওরা মুখ খুলেছে কি না, আর কি কোনো তথ্য পাওয়া গেল? অনেক কিছুই জানার আছে তুর্যের। তুর্য আর সময় নষ্ট করলো না, নিজে থেকেই কল করলো আরুষকে। আরুষ নিজের অফিস কক্ষেই বসা ছিল, ভাবছিল তুর্যের কথা। হঠাৎ মোবাইলটা বেজে উঠতেই কিছুটা চমকে গেল বেচারা। টেবিল থেকে তড়িঘড়ি করে মোবাইলটা তুলে হাতে নিতেই দেখতে পেল তুর্যের নাম্বার। ভরকে গেল আরুষ, এ আবার কল করেছে কেন? নিশ্চয়ই প্রতিশোধ নিতে। কলটা সে ধরবে? না ধরলে তো আবার চেতে যাবে, তার থেকে বরং কলটা ধরাই যাক। অন্তত কি বলতে চায় সেটা তো শোনা প্রয়োজন। আরুষ ধরল কলটা, মোবাইলটা কানের কাছে নিয়ে আমতা আমতা করে বলল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, আপনি স্যার? তপ্ত শ্বাস ছাড়ল তুর্য, থমথমে কণ্ঠে বলল, তোর হাতের মোটা লাঠির বাড়ি খেয়ে এখনো বেঁচে আছি, কিন্তু তুই আমাকে একটা বারের জন্যও দেখতে এলি না। এতটা পাষাণ কবে থেকে হলি আরস? আরুষের কিছুটা খারাপ লাগা কাজ করলো। সত্যি তো তুর্যের অসুস্থতার কারণ সে, অথচ একটা বারের জন্য সে দেখতেও গেল না তুর্যকে। এটা নিশ্চয়ই অমানবিক কার্যের মধ্যেই পরিগণিত। কিন্তু সে তো ভয় পেয়েছিল ভীষণ, তাই যায়নি। জিহ্বা দ্বারা নিজের ওষ্ঠ ভেজালো বেচারা, অপরাধীর কণ্ঠে বলল, আসলে স্যার আমার ভুল হয়ে গেছে, আমি ইচ্ছে করে কিছু করিনি। ওই সন্ত্রাসীটার হাত থেকে আপনাকে বাঁচাতে গিয়ে ভুলবশত হয়ে গেছে, মাফ করে দিন স্যার।